Assalamu alaikum. This is Muhammad Ashraful Alam, lecturer in English, Nasarabad Salihia Fazil Degree Madrasa, Kaloso, Hajiganj, Sadpur. Dear students, as a part of online class, I am again here to discuss a topics. Today, my topic is changing sentence. My dear learners, in my previous classes, I discussed the definition of sentences that were simple, complex and compound sentences. From my classes, I think you understood what is simple, complex and compound sentence. Today, in short, I am going to tell you the definition in a short. Simple sentence is a sentence in which there is a subject and a finite verb. Complex sentence is a sentence in which there are at least two clauses. One is principal clause and another is subordinate clause. Subordinate clause is a clause that is consisted of a subordinating conjunction. And compound sentence is a sentence in which there are two clauses, and this sentence there is a coordinate clause that is consist of coordinating conjunction. Today I am going to discuss how we can change a sentence into another, how we can change a simple sentence into complex or a complex sentence into simple. Today, my dear students, I am going to tell you how we can change complex sentence into simple sentence. Let's go to our discussion. ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দো অথবা অলদো থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে দো এবং অলদো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সুতরাং কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত কোনো ক্লজ থাকে তাহলে বাক্যটি নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্স হবে। তো এই ধরনের দো অলদোওয়ালা কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পলে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে দেখে নিই আমরা। প্রথমে দো অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসাতে হবে। তারপর সাবজেক্ট এর পসেসিভ ফর্ম বসাতে হবে। এখানে বলা আছে যদি সাবজেক্টটি প্রোনাউন হয়, তাহলে আমরা জানি কোনো ফিনিট ভার্বের পূর্বে নাউন অথবা প্রোনাউনের শব্দ থাকলে সেটা সাবজেক্ট হয়। তো এই ক্ষেত্রে এই দো অলদো যুক্ত ক্লজটির মধ্যে যেই সাবজেক্টটি থাকবে, অর্থাৎ ফিনিট ভার্বের পূর্বে যেই প্রোনাউন বা নাউনটি যদি থাকে, যদি প্রোনাউন থাকে তাহলে আমরা তার পসেসিভ ফর্মে রূপান্তর করে দেব। আর যদি নাউন থাকে তাহলে নাউনটি অপরিবর্তিত অবস্থায়ই বসে যাবে। আমরা দুইটা এক্সাম্পল দেখাব, তখন আশা করি বুঝতে পারব। তারপর কি বসবে? তারপর যদি ওই বাক্যের ফিনিট ভার্বটা বি ভার্ব হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো একটা হয়, তাহলে ওটাকে আমরা বিং বানিয়ে দেব। তারপর যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা সেটাকে হ্যাভিং বানিয়ে দেব। আর যদি মূল ভার্ব থাকে তাহলে ওই মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম বানিয়ে তার সাথে আইএনজি যুক্ত করে দেব। তারপর ভার্বের পরের অংশ বসবে, তারপর কমা বসবে, তারপর দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। যেমন আমি যদি একটা বাক্য লিখি, লিখেছি দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপল অফ অল এজেস এনজয় ইট,
এখানে এটা হচ্ছে একটা ক্লজ আর এটা হচ্ছে আরেকটা ক্লজ। এখানে এই ক্লজের মধ্যে সাবজেক্ট হচ্ছে এটা হচ্ছে ফাইনিট ভার্ব বা ফিনিট ভার্ব। আর যেহেতু দো হচ্ছে কনজাংশন, সুতরাং দো দ্বারা যুক্ত এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এখানে প্রিন্সিপাল ক্লজ হলো এটা। খেয়াল রাখবে, যখনই আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করি, আমাদের বিশেষত কাজটা হয় সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। প্রিন্সিপাল ক্লজটা সাধারণত অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। যেমন এখানে তাহলে আমরা কি করব, দো অলদোর পরিবর্তে আনবো ইন স্পাইট অফ। তারপর এটা আছে নাউন। নাউন থাকলে আমরা পরিবর্তন করব না। আমরা বলেছি যদি প্রনাউন থাকে তাহলে আমরা তাকে পসেসিভ ফর্ম বানিয়ে দেব, নাউন থাকলে সেটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তারপর এই অংশে হচ্ছে বি ভার্ব, অর্থাৎ ফিনিট ভার্বটা বি ভার্ব। এখন বি ভার্ব থাকলে আমরা বলছি সেটাকে বানিয়ে দেব বিং। হ্যাভ ভার্ব থাকলে বলছি হ্যাভিং। মূল ভার্ব থাকলে তার প্রেজেন্ট ফর্ম বানিয়ে আইএনজি যুক্ত করব। তারপর হবে এই বাকি অংশ ভার্বের পরের। তারপর কমা বসবে, বসাই দিলাম কমা। তারপর হচ্ছে বাকি ক্লজটি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি। মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্পল করা হয় বা সিম্পল থেকে কমপ্লেক্স করা হয় অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করা হয়, আর যেই পরিবর্তনই করা হোক না কেন, আমাদের কখনোই আভ্যন্তরীণ অর্থের পরিবর্তন করতে দেয়া যায় না। অর্থাৎ এটা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যদি দেখা যায় যে কোনো আভ্যন্তরীণ পরিবর্তন, অর্থের পরিবর্তন হয়েছে, তাহলে বুঝে নিতে হবে সেটা হয়নি। অর্থাৎ এই পরিবর্তনগুলোর সময় কখনোই আভ্যন্তরীণ অর্থের পরিবর্তন করতে দেয়া যায় না। যেমন আমরা দেখি আমাদের বাক্যটার অর্থটা ঠিক আছে কি না। দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা, পিপল অফ অল এইজেস এনজয় ইট, সকল বয়সের মানুষ এটা উপভোগ করে। আর এটার অর্থ ইনস্পাইট অফ ক্রিকেট বিং এ কস্টলি গেম। ইনস্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, বিং এ কস্টলি গেম, ক্রিকেটটা একটা ব্যয়বহুল খেলা হওয়া সত্ত্বেও পিপল অফ অল এইজেস এনজয় ইট, সকল বয়সের মানুষ এটা উপভোগ করে। অর্থাৎ এখানে দেখা গেল কি, উপরের অর্থটা যা দিয়েছে নিচের অর্থটা ঠিক একই আভ্যন্তরীণ অর্থ, কিন্তু স্ট্রাকচারের দিক থেকে এটা পরিবর্তন হয়েছে। ইন শর্ট আমি যদি বলি তাহলে বলতে হয় যে এই যে ইনস্পাইট অফটা নিয়ে আসা হলো কেন। ইনস্পাইট অফটা নিয়ে আসা হলো যেহেতু দো অলদের অর্থটা ঠিক রাখতে হবে, সেই জন্য আমরা এই সিম্পল করতে গেলে আমরা যেহেতু কনজাংশনটা রাখতে পারবো না, তাহলে কি করতে হবে, সেটাকে সরাই দিতে হবে। আর বাক্যের অর্থ যেহেতু একই রাখা লাগবে, সেই জন্যই আমাদেরকে এই ইনস্পাইট অফটা আনতে হয়েছে। আর মূলত এই ক্লজটাকে লোপ করার জন্যই, ক্লজ মানেই হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা সমাপিকা ক্রিয়া। আর যেহেতু সমাপিকা ক্রিয়াটাকে লোপ করতে হবে, সেই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যেহেতু এটাকে বি ভার্ব বলা হয়, বি বানিয়ে প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করে দিলাম। দ্যাট মিনস এটা হয়ে গেছে এখন নন ফাইনিট ভার্ব। তার মানে হচ্ছে এই বাক্যে একটাই সাবজেক্ট, একটাই সমাপিকা ক্রিয়া, ফিনিট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। তো আশা করি এই রুলসটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলে চলে যাই। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন থাকে এবং বাক্যটি দ্বারা যদি কারণ প্রকাশ করে, অর্থাৎ সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কারণ প্রকাশক কমপ্লেক্সকে সিম্পল করার সময় সিন্স অ্যাজ হোয়েন এর পরিবর্তে বিকজ অফ বসে। বলে রাখি আসলে বিকজ অফটা কেন বসে। বিকজ অফটা আমরা বলেছি যে কোনো কমপ্লেক্সকে যখন সিম্পল করা হয় তাহলে তার কোনো অর্থের পরিবর্তন হয় না। এই অর্থের পরিবর্তনটা যাতে না হয় সেই জন্যই বিকজ অফটা আমরা নিয়ে আসি। সিন্স অ্যাজ হোয়েনের পরিবর্তে বিকজ অফ বসে, প্লাস সিন্স অ্যাজ হোয়েন যুক্ত অংশে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে তার পরিবর্তে বিং হবে। হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার পরিবর্তে হ্যাভিং হবে। এবং মূল ভার্ব থাকলে ওই মূল ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, যেহেতু মূল ভার্বের অন্য কোনো
ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় না। অর্থাৎ আমরা আইএনজি যখনই বলবো তখনই বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত হবে, তারপর ভার্বের পরের অংশ বসবে, তারপর দ্বিতীয় ক্লজটি কমা বসবে এবং দ্বিতীয় ক্লজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের যে কাজটি করতে হয়েছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত ক্লজের মধ্যে। যেমন আমরা তাহলে এক্সাম্পল হিসেবে যে বাক্যটি দুটি বাক্য দিয়েছি সেগুলো একটু করে দেখি কিভাবে হয়। সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে ছিল অসুস্থ, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে যোগদান করতে পারেনি। এখানে সিন্স দিয়ে কারণ প্রকাশ করেছে যেহেতু সে ক্লাসে যোগদান করতে পারেনি। তাহলে আমরা বিকজ অফ অর্থ যেহেতু ঠিক থাকে, অর্থটা যাতে সুন্দর হয় সেই জন্য বিকজ অফ নিয়ে আসবো একটা ফ্রেজ, বিকজ অফ। তারপর দেখা গেল এই বাক্যটার এখানে হিটা আমরা কি করব, হিটা বিকজ অফ, এখানে আমরা হয়তো রুলের মধ্যে লিখিনি, আমরা বিষয়টা একটু বর্ণনা করে দিই। যদি দেখা যায় এখানে কোনো সাবজেক্টটা নাউন হয় তাহলে নাউনটা আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দেব, যেটা আমরা পূর্বের দো অলযুক্ত বাক্যে করেছি, ঠিক সেই ওয়ে ওটা করবো এভাবে। আর যদি দেখি এটা প্রনাউন হয় তাহলে প্রনাউন থাকলে তার পসেসিভ ফর্ম আমরা পসেসিভ ফর্মে রূপান্তর করে দেব। কেন করব? কারণ হচ্ছে আমরা যখন তার পরবর্তী ফিনিট ভার্বটাকে আর ফিনিট ভার্ব রাখবো না, অর্থাৎ নন ফাইনিটে রূপান্তর করে দেব, তাহলে তার পূর্বে সাবজেক্টও থাকা সমীচীন হবে না, সাবজেক্টের প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকতে পারবে না। প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকবে ফিনিট ভার্বের পূর্বে। তো এই জন্য আমরা এটাকে বানিয়ে দেব হিজ, হিজ। তারপর হচ্ছে বি ভার্বটাকে আমরা বানিয়ে দেব বিং, তারপর হচ্ছে ইল, এরপরে কমা, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। অর্থটা কীরকম হলো? বিকজ অফ হিজ ইল, বিং ইল, তার অসুস্থ হওয়ার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আমরা যে যেভাবে করলাম নিয়ম অনুসারে, এর মধ্যেও আমি ইচ্ছা করলে একটু এখানে পরিবর্তন আনতে পারি। সেটা হচ্ছে বিকজ অফ হিজ বিং, এই যে বিভার্ব থাকলে সিন্স অ্যাজ হয়েন যুক্ত অংশে বিভার্ব থাকলে বিভার্বটাকে পুরোপুরি উঠিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে উঠিয়ে দিলে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে বিভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে, যদি অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভটাকে আমাদের নাউনে রূপান্তর করে দিতে হয়। তাহলে ওভাবে করলে আমাদের কীরকম হয়? আমাদের হয় বিকজ অফ হিজ ইলনেস, ইলের নাউন হচ্ছে ইলনেস, অর্থ একই থাকবে, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এভাবেও আমরা করতে পারি। এমনকি আমরা বিকজ অফ না এনেও আমরা যদি দেখি বাক্যটা করলে যদি অর্থ ঠিক থাকে তাহলেও আমাদের এটা হয়ে যাবে, অর্থাৎ সিম্পল হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যাতে কখনোই আমরা পরিবর্তন করলে অর্থের পরিবর্তনটা না হয়। অর্থের যদি পরিবর্তন হয় তাহলে আমরা বুঝে নেব সে বাক্যটা হয়নি, আর অর্থের পরিবর্তন তো হবে না। পাশাপাশি আমাদের ওই সিম্পল সেন্টেন্স যে করলাম, সিম্পল সেন্টেন্সের মধ্যে যেই একটা সাবজেক্ট এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে, ফিনিট ভার্ব থাকে, ওটা খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। একাধিক সমাপিকা ক্রিয়া হতে পারবে না। যেমন যেমন আমরা এখানে বানিয়ে দিলাম, এটা যদি সরিয়ে দেয় তাহলে কি হয়? এটা যদি সরিয়ে দিলে আমরা এখানে ইল কি ইলনেস বানিয়ে করতে পারি। অথবা আমরা যদি বিকজ অফটা না দিয়েও করি তাহলেও দেখা যায় অর্থ ঠিক থাকে। যেমন বিং ইল, অসুস্থ হওয়ায়, কমা হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটাও একটা সিম্পল বাক্য এবং এটারই এই সিন্সেজেরই এটা সিম্পল করা এইভাবেও যেতে পারে। তারপর আমরা আরেকটা বাক্য নাউন আকারে দিয়েছি, সেটা হচ্ছে সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড, যেহেতু বৃদ্ধ লোকটা পাখিটাকে হত্যা করলো, হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু, সে নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে আনলো। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি দাঁড়ায়? আমরা দ্য ওল্ড ম্যান, এটা যে সাবজেক্টটা রয়েছে এই অংশের, এটার সাবজেক্টটা সেম, এখানে একটা প্রনাউন আছে, তাহলে আমরা এই সাবজেক্টটা আমরা এখানে এই প্রনাউনের পরিবর্তে নিয়ে যেতে পারবো এটা বাদ দিয়ে। আর যেহেতু কনজাংশন সিন্স আছে, এটার পরিবর্তে আমরা বিকজ অফ এই রুলে নিয়ে আসছি। এখানে দেখি এটা না দিয়ে হয় কি না, যদি দেখি না দিয়েও অর্থ ঠিক থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। যেমন এটা না দিয়েও যেমন তাহলে কি দাঁড়ালো? এখানে এটা চলে গেল ওল্ড ম্যান, এখানে তারপরে রইল কিল্ড ভার্বটারে নন ফিনিট যদি বানাই তাহলে হয় কিলিং,
কিলিং দ্য বার্ড, তারপর আমরা এই প্রনাউনটার পরিবর্তে নাউনটা দিতে হবে, দ্য ওল্ড ম্যান, কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রু। এখানে তাহলে দেখি অর্থ ঠিক রইল কি না। কিলিং দ্য বার্ড, পাখিটাকে হত্যা করে, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু, বৃদ্ধ লোকটা নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসলো, দুর্ভাগ্য নিয়ে আসলো। তাহলে দেখা যায় আগের অর্থটার সাথে যেহেতু বৃদ্ধ লোকটা পাখিটাকে হত্যা করলো, সে নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসলো, দুটোটার অর্থই সেম রইল। সুতরাং এইভাবেও করা যেতে পারে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করব বা কমপ্লেক্স থেকে সিম্পল করব, কমপ্লেক্স থেকে সিম্পল করলে আমাকে সিম্পলে যে বাক্যটা তৈরি হলো সেটা অবশ্যই আগেরটার অর্থের আভ্যন্তরীণ অর্থের সাথে মিল থাকতে হবে এবং সিম্পলের মধ্যে কোনো মতেই দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট ভার্ব রাখা যাবে না, সেখানে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে। আর আগের অর্থের সাথে মিল রাখার জন্য যা যা বাদ দেওয়া লাগে সেই জিনিসগুলো বাদ দিতে হবে। যদি কোনো কিছু সংযোজন করা লাগে কোনো ফ্রেজ, তাহলে সেভাবে আনতে হবে। আসলে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় মূল যেই বিষয়টা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে কমপ্লেক্সে কী চিহ্ন থাকলে সিম্পলে কি আনতে হবে। যেমন এখানে সিন্সেস, হোয়েন এগুলো থাকলে যদি কারণ প্রকাশ করে তাহলে বিকজ অফ দিয়ে আনা যায়, বিকজ অফ এনে আমরা অর্থটা ঠিক রাখি। বিকজ অফ না এনেও অর্থ ঠিক রাখতে পারলে, যেমন আমরা দুইটা বাক্য, এই বাক্যটাকে দেখালাম এবং এটাকেও দেখালাম যে বিকজ অফ না এনেও করা যেতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব থাকবে, এর বেশি থাকতে পারবে না সিম্পলে। আর ওই আরেকটা সাবজেক্ট আর একটা যে ফিনিট ভার্ব কমপ্লেক্সে ছিল সেটাকে নন ফিনিট বানানোর জন্যই এত কায়দা কানুন। এই মূল বিষয়টা হচ্ছে এটা। তা আমরা আরেকটা রুলসে চলে যাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আর আজকে তার পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করতে চাইলেও সময়ের স্বল্পতার কারণে আজকে রুলসগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না। আগামী ক্লাসে আশা করি তোমাদের সাথে অন্য রুলসগুলো নিয়ে আলোচনা করব। সো নো মোর টুডে, বেস্ট রিগার্ডস টু অল অফ ইউ। থ্যাংক ইউ।